যে স্ত্রীকে কঠোর পরিশ্রম করে বড় আইনজীবী বানিয়েছিলাম, সেই স্ত্রী আমার মৃত্যুদণ্ড রায়ে মূল আইনজীবী। কাঠগড়ায় দাঁড়িয়ে যখন নিজের ফাঁসি রায় শুনছিলাম, বিচারকের গম্ভীর কণ্ঠস্বর আমার কানে এসে পৌঁছাচ্ছিল। আমার সব দৃষ্টি আটকে ছিল সামনে দাঁড়িয়ে থাকা কালকোট পরা নারীটার দিকে, যে এখন অনেক বড় আইনজীবী, মিথ্যাকে সত্য বানাতে পারে। সেই প্রখ্যাত আইনজীবী আর কেউ নয়, আমার স্ত্রী মিথিলা। যেই হাত ধরে আমি তাকে ঢাকা শহর চিনিয়েছিলাম, সেই হাতে সে আজ আমার ডেড ওয়ান সাজালো। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিক ভাবে, দুই পরিবারের সম্মতি। মিথিলা প্রথম রাজি ছিল না। যদি রূপের কথা বলি, তাহলে মিথিলা ছিল অস্পরা সুন্দরী। টাঙ্গাইল শহরের যে কোনো ছেলে রূপ দেখে চোখ আটকে যাওয়ার মতো রূপ ছিল তার। পরিবারের অতিরিক্ত জোরাজোরি আর অনুরোধের কারণে একটা সত্ত্বে বিয়েতে রাজি হয় মিথিলা। বিয়ের আগে একবার একা সে আমার সঙ্গে দেখা করতে চায়। তার কথা মতো আমিও তার সঙ্গে দেখা করলাম। একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসতে মিথিলা তার টানা টানা চোখ দুটো দিয়ে তাকিয়ে সরাসরি আমাকে বলল, আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ের পর আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে, আর বিয়েটা হবে আজ থেকে ঠিক 2 মাস পর। আমার এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমি এক মুহূর্ত না ভেবেই তার কথায় রাজি হয়ে গেলাম। সত্যি বলতে তখন আমার মনের ভিতরে অন্য হিসাব কাজ করছিল। এত সুন্দর একটা মেয়েকে কোনোভাবেই আমি হাতছাড়া করতে চাচ্ছিলাম। মনে মনে ভেবেছিলাম একবার বাড়ির বউ হয়ে আসলে সংসারে কাজ কাম রান্না বান্নায় সব যাতা করলে পড়লে সবকিছু সে ভুলে যাবে। মেয়েদের মন বদলা তার কত, কিন্তু সব ধারণা ভুল করে দিয়েছিল মিথিলা। এসএসসি রেজাল্ট যখন দেয়, সে জিপিএ 5 পেয়েছিল। অত্যন্ত ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছিল। রেজাল্টটা হাতে পেয়ে উচ্চ গলায় বলল, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাই। কথাটা শুনে বুকের ভিতরে স্যাত করে উঠল। টাঙ্গাইল আমাদের কসমেটিকের বড় ব্যবসা। আলহামদুলিল্লাহ আমাদের আর্থিক অবস্থা যথেষ্ট ভালো। আমি তাকে না করে দিয়ে বললাম, টাঙ্গাইল থেকে তুমি ঢাকায় গিয়ে কিভাবে পড়বে? আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাও, তাহলে তুমি সংসার সামলাবে কিভাবে? ঢাকা টাকা বাদ দাও, কিন্তু মিথিলা দমে যাওয়ার পাত্রী ছিল না। মিথিলা আমার হাত ধরে কান্না করে দিয়ে বলে, তুমিও আমার সাথে ঢাকায় যাবে। তুমি না হয় ঢাকায় নতুন করে ব্যবসা দেখবে। তুমি কি পাগল হয়েছো? এখানে আমার জমজমাট ব্যবসা রেখে আমি ঢাকায় গিয়ে কি করব? তুমি কি পাগল হয়েছো নাকি? তারপর মিথিলা পুরো নিস্তব্ধ হয়ে গেল। টানা 2 দিন আমার সাথে কোনো কথা বললো না। খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। তার এই অভিমানী মুখ আর কান্না জড়িত চোখ আমি আর সহ্য করতে পারছিলাম না। তাকে প্রচন্ড ভালোবাসতাম, তো শেষ পর্যন্ত তার অভিমানের কাছে আমি হার মানলাম। ঠিক আছে চলো, পরীক্ষাটা দিয়ে আসো। পরীক্ষা দেওয়ার একদিন আগেই আমরা ঢাকায় চলে গেলাম। মিথিলার একটা সমস্যা ছিল, গাড়িতে উঠলেই তার মাথা ঘুরাতো আর বমি আসতো। একদিন আগে আমি ট্রেনে টিকিট কাটি। মিথিলা এর আগে কখনো ঢাকায় যায়নি। এই প্রথম আমি তাকে ঢাকায় নিয়ে যাচ্ছি। জানালার ফাঁক দিয়ে বাহিরের দৃশ্য দেখে মিথিলার চোখে যে শিশু স্বরূপ আনন্দ দেখেছি, তা আজও আমার মনে পড়ে। পরীক্ষা শেষে ঢাকায় একটা নামকরা রেস্টুরেন্টে নিয়ে ওকে আমি খাওয়ালাম। মিথিলার মুখে সে তৃপ্তির হাসি। ওই দিন রাত্রে আবার আমরা ট্রেনে করে টাঙ্গাইল ফিরে আসলাম। তার কিছুদিন পরেই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রেজাল্ট বের হলো, আমাদের চোখ তো চরক গাছ। মিথিলা মেধা তালিকায় স্থান পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে চান্স পেয়েছে। এই খবর শোনার পর থেকে আনন্দর চাইতে আমাদের দুই পরিবারের কষ্টের মেঘ নেমে আসলো। শ্বশুর বাড়ির লোকজন থেকে শুরু করে আমার পরিবারের কেউ রাজি হচ্ছিল না তাকে ঢাকায় পাঠাতে। সবাই একটা কথাই বারবার বলতেছিল, এতটুকু একটা মেয়ে ঢাকায় যে কোথায় থাকবে, কিভাবে কি করবে? এর চাইতে তুমি টাঙ্গাইলে একটা কলেজে ভর্তি করে দাও। মূল ভয়টা ছিল অন্য জায়গায়। মিথিলা ছিল অসম্ভব সুন্দরী। একা যদি ঢাকা শহরে থাকতে গিয়ে কোনো একটা বিপদ ঘটে যায়। দিনকাল তো ভালো নয়, যেখানে ছোট ছোট বাচ্চারাই নিরাপদ নয়, সেখানে মিথিলার মতো রূপবতী মেয়ে একা থাকবে কিভাবে? সবাই যখন তার বিপক্ষে, সেই দিন রাত্রে মিথিলা আমার বুকের উপরে মাথা রেখে নীরবে কেঁদেছিল। তার চোখের জলে বুক ভিজে যাচ্ছিল। সকালবেলা যখন তার মোলাম মুখ আর চোখ ফোলা দেখলাম, সব কঠোরতা গলে জল হয়ে গেল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি তাকে আটকাবো না। আমি ওকে বললাম, আমি তোমাকে ঢাকা পাঠাবো, তবে আমার কিছু শর্ত আছে। সেখানে গিয়ে অযথা ঘোরাঘুরি করতে পারবে না, ছেলেদের সাথে কোনোভাবেই কথা বলা যাবে না, সব সময় মেয়েদের সাথে থাকবে। মিথিলা আমার শর্তে খুব আনন্দে রাজি হয়ে গেল। আমার কথা শুনে যেন মিথিলা হাতে চাঁদ পেয়েছে। আমি তাকে ঢাকায় সেফ জেনে অথবা ভালো একটা ফ্ল্যাট বাসা ভাড়া করে দিতে চেয়েছি। সে তখন না করে দিল, না গো, আমার জন্য এত টাকা খরচ করতে হবে না। এর চাইতে আমি মেয়েদের হোস্টেলেই থাকবো, ওখানেই নিরাপত্তা বেশি। আমি গিয়ে নিজে ওকে মেয়েদের হোস্টেলে রেখে আসলাম, আর আসার সময় হাত খরচের জন্য 35,000 টাকা দিয়ে আসলাম, যেন কোনো কিছুতেই তার সমস্যা না হয়। মিথিলাকে ঢাকায় রেখে আসার পর আমার দিন কাটছিল একরকম, আর ওর দিন কাটছিল অন্যরকম। নিয়ম করে 15-20 দিন পর ওর হাত খরচের টাকা আমি পাঠিয়ে দিতাম। ও যখন লেখাপড়ায় একটু ফ্রি হতো, তখনই আমাকে ফোন করতো। ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলতাম। ব্যবসার শত ব্যস্ততার মাঝেও তার ফোনটা আমার সব ক্লান্তি দূর করে দিত। এইভাবে দেখতে দেখতে কেটে গেল 4টি বছর। মিথিলা যখনই একটু ছুটি পেত, সব কাজ ফেলে ছুটে আসতো টাঙ্গাইলে আমার বুকের ভিতর। দিনে দিনে যেন আমাদের ভালোবাসা আরো গভীর হচ্ছিল। মিথিলার তখন এলএলবি পড়া শেষের দিকে। পরীক্ষার পর বেশ কিছুদিন ছুটি পেয়ে মিথিলা ছুটে আসে আবারও আগের মতো আমার কাছে টাঙ্গাইলে। ওই দিন রাত্রে বাহিরের আবহাওয়াটা ঠান্ডা ছিল।
মিথিলা পরম আনন্দে শান্তিতে আমার বুকের উপরে তৃপ্তিতে ঘুমাচ্ছিল। মাঝ রাত্রে অন্ধকার ভেদ করে একটু আলো ঢুকলো। মিথিলার ফোনটা পাশেই রাখা ছিল। ফোনটা প্রাইভেট মোডে থাকায় নোটিফিকেশনের আর শব্দ হলো না। শুধু স্ক্রিনটা চকচক করে উঠলো। আমি ভাবলাম গভীর রাত্রে আবার কার ফোন আসলো। মিথিলার ঘুমে যেন ব্যাঘাত না ঘটে তাই ফোনটি অফ করার জন্য হাতে নিলাম, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই আমার সারা শরীর বরফ হয়ে গেল। একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ এসেছে, আর মেসেজের লেখাগুলো আমার চোখের সামনে যেন জলজল করে ভাসতেছিল। মেসেজে লেখা ছিল, জান তোমাকে ছাড়া আজকে একটুও ঘুম আসতেছে না, ফ্রি হলে একটু ফোন দিও। মেসেজটা পড়ার সাথে সাথে মাথাটা আমার তীব্রভাবে চিলিক দিয়ে উঠলো। মনে হচ্ছিল চারপাশের দেয়াল আমার মাথার উপরে পড়ে গিয়েছে। ঠিক তখনই মিথিলা একটু ঘুমের ঘরে নড়ে চড়ে উঠলো। আমি নিজেকে সামলাতে না পেরে কাপা হাতে ফোনটি আবার ঠিক আগের জায়গায় রাখলাম। আমার বুকের ভিতরে তখন পলঙ্কের একটা ঝড় শুরু হয়ে গেছে, যার শেষ পরিণতি আজ আমাকে এই ফাঁসির মঞ্চে এনে দাঁড় করায়। সেই রাত্রে 1 মিনিটের জন্য আমার চোখের পাতাটা আর এক করতে পারি। বুকের ভিতরে তীব্র একটা দহন, বড় একটা ঝড় আমার অস্তিত্বকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। পাশে শুয়ে থাকা অস্পরা সুন্দরী মুখটার দিকে তাকিয়ে বারবার মনে হচ্ছিল, এই কি সেই মেয়ে যাকে আমি নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছি। সারা রাত আর ঘুমাতে পারি। সকালে ভোরের আলোটা চোখে লাগতে আবারও মিথিলার ফোনটা কাঁপতে কাঁপতে হাতে নিলাম। স্ক্রিন লকটা খুলে মেসেঞ্জারে যেতে অপমান আর ভয়ে শরীরটা আমার শিউরিয়ে উঠলো। রাত্রের মেসেজটা তো দূর, পুরো ইনবক্স ফাঁকা, একটা মেসেজও নেই, সব ডিলিট করে দেওয়া হয়েছে। আমার ভিতরে থাকা সন্দেহটা এবার শক্ত হয়ে পাথরের মতো বিশ্বাসের রূপ নিল। অপরাধী না হলে কেউ এভাবে প্রমাণ মুছে ফেলে না। আমি সিদ্ধান্ত নিলাম আমি হুট করে কোনো পাগলামি করব না। আমাকে সত্যিটা জানতে হবে, একদম গোড়া থেকে আমাকে জানতে হবে। ঢাকায় কিছু আমার পরিচিত আর আমাদের এলাকার একটা ছেলে পড়তো, ওদেরকে দিয়ে আমি গোপনে খোঁজ নিতে শুরু করলাম। কিন্তু সেই খোঁজ নিতে গিয়ে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মিথিলা যার সাথে সম্পর্কে জড়িয়েছে তারই ডিপার্টমেন্টের ছেলে, অত্যন্ত সুন্দর, স্মার্ট, এমনকি বনাই ঢাকারই সন্তান। নাম তার আবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রাখার সাথে সাথে নাকি মিথিলার পিছনে লাগলো। মিথিলার মতো সুন্দরী আর মেধাবী মেয়েকে ইমপ্রেস করার জন্য আবিরের বেশি সময় লাগেনি। যেই অস্পারাগর মেয়েকে আমি ঢাকা শহর চেনালাম, সেই মেয়েকে ইমপ্রেস করতে আবিরের বেশি সময় লাগে। ঢাকা শহরের চাকচিক্য, তার স্মার্টনেস, সৌন্দর্যের কাছে মিথিলা তার সৌন্দর্য, সতীত্ব বিলিয়ে দিয়েছিল। সবকিছু জানার পর একজন স্বামী হিসাবে নিজের আবেগ আর ধরে রাখতে পারলাম। মিথিলা টাঙ্গাইল থেকে ঢাকায় যাওয়ার পর আমি সরাসরি সবটা জানার পর ফোন দিলাম। কোনো অজুহাত না দেখিয়ে সরাসরি সবকিছু জিজ্ঞাসা করলাম। আমি ভেবেছিলাম হয়তোবা মিথিলা ক্ষমা চাইবে, নয়তোবা কাঁদবে, কিন্তু না, ঢাকার আইন বিভাগ মিথিলাকে অনেক চতুর, চালাক বানিয়ে ফেলেছে। সে আরো উল্টা আমার উপরে চড়াও হলো। সে বলল, আমার পার্সোনাল লাইফ নিয়ে তুমি নাক গলাচ্ছ কেন? আমি কার সাথে চলবো, কার সাথে থাকবো, সেটা আমার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। তোমার মতো আনস্মার্ট মফস্বলের একটা কসমেটিক ব্যবসায়ের সাথে আমি আর থাকতে চাই না। আমি সুযোগ বুঝে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। মিথিলার কথা শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। আমার ভালোবাসার এই প্রতিদান। এই লাইভ হিস্ট্রিটা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।